একটা অপ্রিয় কথা দিয়ে আমি এই প্রথম পার্টটা শেষ করব। হ্যাঁ। অপ্রিয় কথাটা কি যে এই যে এই প্রসঙ্গের মধ্যেই বললাম যে আমি কলকাতা দিয়ে দেখছি যে একটা শিল্পীকে ইন্ডাস্ট্রির সবাই তো খুব রেসপেক্ট তো করেই, ইন্ডাস্ট্রির বাইরে যারা সাধারণ জনগণ যারা, তারাও ভয়ঙ্কর লেভেলে তারা মনে করে যে এ আমাদের একটা দেবতা বা দেবী, এবং তাকে যে পরিমাণ রেসপেক্টটা করে, যে পরিমাণ তারা ভালোবাসে। আমাদের এখানে দেখা যায় যে মানে এটা এত উল্টা কেন? মানে আমাদের এখানে একটা মেয়ে এত স্ট্রাগল করে কাজ করতেছে, এবং মেয়েটার আমি বলবো যে এই যে আমি তোমার কথা শুধু বলবো না, আমাদের অনেক মেয়ে আছে তারা অনেক স্ট্রাগল করতেছে, অনেক ফেয়ারভাবে কাজ করতেছে। এই ফেয়ারনেসের মধ্যে কিন্তু কোনো মানে কোনো একটা স্পট নাই। প্রেম ভিন্ন ভিন্ন বিষয়, কিন্তু আমি বলবো যে ফেয়ারনেসে মানে একটা মেয়ে মিডিয়াতে কাজ করতেছে মানে তার উল্টাপাল্টা তার অনেক কিছু আছে, সে 2 নম্বরে ইনকাম করতেছে। একটা ছেলে ডিরেক্টর, তার মানে সে দালাল। এই যে আমরা যে মানে মানুষকে সার্ভ করার পরেও মানুষদের কাছ থেকে এরকম যে বাজে কমেন্ট শুনতে হয়, মনে হয় না যে কাজটা ছেড়ে দিই? আমি অনেকবার ছেড়ে দিতে চাইছি। আমার মনে হচ্ছে যে অন্যের কথা, আমি সবসময় অন্য মানুষের ভ্যালিডেশনের জন্য বসে থাকতাম। সো এটা একটা শিক্ষা জীবনে আমি পাইছি, সেইটা হচ্ছে যে আমার আমি কে, আমি কি, আমার কাজ, আমার অবস্থান কোনোভাবেই কারো কথা দিয়ে নির্ধারিত হবে না। সো কে কি বলল, কে কি করলো, আমার ভেরি কিছু আসে থ্যাঙ্কস, যায় না। ভেরি থ্যাঙ্কস। এটা আমি খুব খুশি হলাম তোমার এই অ্যান্সারটার জন্য। আমরা ছোট একটা ব্রেক নিব। দর্শক, আমরা এতক্ষণ মানে ঝড়ের মতো কথা বলে গেলাম, অনেক কথা বলে গেলাম। একটা ছোট ব্রেক নেওয়ার সময় হলো। ব্রেকের পরে আমরা আবার ফিরে আসছি। দর্শক, ব্রেক থেকে ফিরে এলাম। আমার সাথে আজকে বাঁধন, আজমিরি হক বাঁধন, আমি অঞ্জনাইজ কথা বলছি কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন নিয়ে। বাঁধন, অনেক কথাবার্তা বলছিলাম কিন্তু ব্রেকের আগে। তো এর মধ্যে অপ্রিয় কথার শেষের যে অংশটা, তুমি খুব সুন্দর একটা অ্যান্সার দিচ্ছ যে তুমি আসলে এটাকে খুব বেশি কেয়ার করো না, বা আসলে এটাই করা উচিত বলে আমার মনে হয়। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার আমি বলি যেটা আমার কাছে না, মানে আরেকটা আমি ওইটা যেহেতু আমরা অল্প সময়ের ব্রেকে চলে যাবেন বলে পুরাটা আমি শেষ করতে পারবো। আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে এটা আমাকে কোনো এফেক্ট করে না। সো আমার কিছু আসে যায় না যে কে কি বলল। আর ওভারঅল আপনি যদি আমাদের সোসাইটিটাকে চিন্তা করেন, তাহলে আমাদের মধ্যে কিন্তু ভীষণ হীনমন্যতা, বিষণ্ণতা, মানে রুচির যে আপনার একটা অবক্ষয়, দুর্ভিক্ষই বলা হ্যাঁ, যায়। এগুলো কিন্তু সব আছে, বিদ্যমান। সো এটা সামাজিকভাবে বিদ্যমান। তো আপনি যখন একটা জায়গা, ওই জায়গাটা থেকে যে আপনার অবস্থানটা বেসিক্যালি আরেকজনকে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, যে ওকে কেন মানুষ চিনছে, ওকে কেন মানুষ এরকম করছে, ও যেটা করছে আমি করছি না, এটা একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে ওভারঅল আমাদের একটা এইটার অন্যতম একটা কারণ আমি মনে করি, এটা খুবই সিরিয়াসলি আমি মনে করি, সেটা হচ্ছে যে আমাদের কিছু ধর্মীয় অনুশাসন এবং কিছু ধর্মীয় আলোচনা আছে, যেটা আসলে খুবই কনফ্লিক্ট করে আমাদের প্রফেশনের সাথে, আসলে একটা মানে ভালো খারাপের সংজ্ঞাকে। সো কেন কনফ্লিক্ট করে তারা, পুরো টোটাল এই পুরো জিনিসটাকেই, এই মিডিয়ার প্রত্যেকটা কাজকেই মনে করে যে এটা ঠিক কাজ না। সো যে একটা পোর্শন অফ মানুষ মনে করে যে এটা ঠিক কাজ না, এটাও এক ধরনের এফেক্ট করে কিন্তু মানুষের সাইকোলজিতে, যে এদেরকে খারাপ বলা যায়, কারণ হচ্ছে এরা তো খারাপ কাজ করতেছে। সো এই জায়গা, এই সাইকোলজিটাও কাজ করে। এটা অ্যাওয়ারনেস কি করা যায় না কোনোভাবে? এইটা আমাদের কথা বলতে হবে, প্রচুর কথা বলতে হবে। আমাদেরকে যে মানে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই জায়গায় মানে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, সব সময় সেটাকে হ্যান্ডেল করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় যে আস্তে আস্তে সেটা চেঞ্জ হবে। আমি এখন অনেক চেঞ্জ দেখি, বাট এইটা একটা অনেক বড় কারণ হচ্ছে যখন আপনাকে বলা হচ্ছে যে আপনি যে কাজটাই করেন সেটাই খারাপ কাজ, তো তখন আপনার প্রফেশনে মানুষকে আরেকটা মানুষ রেসপেক্ট করতে যাবে কোন জায়গা থেকে আসলে? সো এইটা যারা বোঝেন ঠিক করে, তারা কিন্তু আমাকে রেসপেক্ট করছেন। তারা মনে করেন যে মানুষটা আসলে একজন রিক্সা চালক, তারও যে কাজটা, একজন যে দেশ চালাচ্ছেন, যে প্রধানমন্ত্রী, তারও একটা কাজ, এবং যে অভিনয় করছে তারও একটা কাজ। প্রত্যেকটা কাজই কাজ। যে মাটি কাটছে তার কাজও কাজ। প্রত্যেকটা কাজকে সম্মান করতে হবে। কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ধরো এই যে তুমি একটা খুব একটা পোশাক পরে আছো,
আমি পোশাককে শালীন অশালীন এগুলো কিছু বলার আমি কেউ না, বাট বলতে পারি যে হ্যাঁ এটা খুব শালীন, একটা খুব সুন্দর একটা পোশাক পরে আছো, তুমি এটা দিয়ে একটা ছবি তুললা, এটা তুমি একটা পোস্ট করলা, পোস্ট করার পর দেখবো যে ম্যাক্সিমাম মানুষই ভালো কথা লেখে, কিছু মানুষকে তুমি দেখবা কি এটার মধ্যে মানে অশ্রাব্য কথা লেখে। ওই লেখাটা যখন আমি পড়ি বা আমাদের মতো মানুষ পড়ে, তখন আমার কাছে আমার কিন্তু খুব কষ্ট লাগে। কেন? কারণ তুমি কিন্তু আমার কলিগ, তুমি আমার বোন, তুমি আমার বন্ধু, অনেক কিছু। তো তোমাকে এটা লিখতেছে, তখন আমার কিন্তু আমার গায়ে লাগে এটা। আমাকে হয়তো এটা ওই ভাষায় আমাকে লিখবে না, হ্যাঁ তোমাকে লিখতেছে, তখন আমার কিন্তু খুব কষ্ট লাগে। এটা কি বলবো তুমি? প্রথমত এটা মেয়ে বলে বেশি লিখে, আর জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আমার কাছে মনে হয়েছে, আমার পোস্টের ক্ষেত্রে আমি বলতে পারি যে কিছু ডেডিকেটেড মানুষ আসলে অ্যাপয়েন্ট করা আছে আমার আমার মানে সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য, যে যাদের কাজই হচ্ছে আমার পোস্টের নিচে এসে বিশ্রী, কুৎসিত, জঘন্য কথা লেখা। এটা তারা ইচ্ছা করে করেন। একটা হচ্ছে যে আমার জন্য ডেডিকেটেড কিছু লোক আছেন যারা আমাকে অপছন্দ করেন, তাদের কাজই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত বা সারা রাতও যদি আমি পোস্ট করি সেই পোস্টের নিচে বাজে বাজে কথা লিখবে, আমাকে নিয়ে বাজে কথা বলবে। এইটা একটা গ্রুপ অফ পিপল করে। আর ওভারঅল আপনি যদি সোসাইটির কথা চিন্তা করেন, আপনি যখন আশেপাশে তাকাবেন, আপনার একটা মেয়ে সন্তান আছে, আমারও একটা মেয়ে সন্তান আছে, আপনি আশেপাশে দেখেন আমাদের শিশুরা কি নিরাপদ, আমাদের নারীরা কি নিরাপদ? মানে প্রত্যেকটা মানুষ তো ফ্রাস্ট্রেটেড, এবং তাদের ফ্রাস্ট্রেশনগুলো তারা তারা দুর্বলের উপর এসে সেটাকে প্রকাশ করতে চায়, এবং সোসাইটি ওদেরকে শিখাইছে যে মেয়েরা আসলে দুর্বল, এবং মেয়েরাও কিন্তু মেয়েদেরকে দুর্বলই মনে করে। মেয়েরাও আপনি দেখবেন মেয়েদেরকে দুর্বলই মনে করে। সো ওই জায়গা থেকে তো বের হইতে পারে না। তো তাদের কাজ, আর তো কোনো কাজ নাই, তাদের কাজ হচ্ছে যে মানুষের পেছনে লেগে থাকা। তারা যদি সেই সময়টা আসলে নিজের উপরে দিত, ধরেন আমার কত পরিবর্তন হয়েছে দাদা, আপনি আপনি আমার জীবনের অনেকটা মানে সময়ের সাক্ষী। মানে আপনার মনে হয় না যে বাঁধন যে আমার সাথে 10 বছর আগে কাজ করতো, সেই বাঁধন আর এই বাঁধনের অনেক পরিবর্তন হয়েছে? স্বাভাবিক, তার দেখাই চিন্তা, যাচ্ছে তার দৃশ্যমান বুদ্ধি, শুধু না। হ্যাঁ, হ্যাঁ তার কথা, প্রত্যেকটা জিনিস। এটা কি এমনি হয়েছে দাদা? এটা তো আমি এফর্ট দিছি। না, আমি তুমি তো আমার, তুমি এমনিতেই ইন্টেলেকচুয়াল ছিল আর কি। হ্যাঁ আমি 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 পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু আছে না যে কিছু নিজের মধ্যে তো সংশোধন করার জন্য আপনার একটা চেষ্টা থাকতে হবে। ধরেন সেই চেষ্টাটাই আমাদের এখানে কারোর মধ্যে নাই। সবাই জাস্ট ফ্রাস্ট্রেটেড, এবং সেই ফ্রাস্ট্রেশনটা অন্যের উপরে বের করার জন্য অস্থির। কিন্তু নিজেকে যে আসলে সংশোধন করা যায়, নিজেকে যে আসলে পরিশুদ্ধ করা যায়, সেই জায়গাটা কিন্তু সেটা নাই। কিন্তু ওই সেটা আমি নাই। একটু তোমাকে একটু কারেকশন করি। তুমি বললে যে তোমার পিছে কিছু লোক থাকে যারা হ্যাঁ। রেগুলার তোমাকে তোমার এই ধরনের কমেন্ট করে, যে কমেন্টগুলো দেখে আমাদের ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। মানে যারা আমাদের শুধু মিডিয়া কর্মী না, যারা একটু 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 সুস্থ মানুষ, কারোরই ভালো হ্যাঁ, লাগে না। হ্যাঁ। তো তুমি বলছো যে তুমি জুলাই আন্দোলনের পক্ষে মানে কথা বলছিলা দেখে তোমাকে এটা করছে। আমি যদি বলি যে জয়া আহসান তো জুলাই আন্দোলনের পক্ষে কথা বলে নাই, তার পোস্টে দেখো তো তোমার চেয়েও বেশি কমেন্ট থাকে এরকম। সে কেন কুকুর নিয়ে কথা বলতেছে, সে কেন গাছপালা লাগাচ্ছে, সে কেন ক্ষেত করতেছে, অশ্রাব্য কথাবার্তা। না, কারণ হচ্ছে ওই যে বললাম যে ফ্রাস্ট্রেশনটা আপনি বুঝতে হবে তো। মানে ও একটা জয়া আহসানের লাইফ তো কল্পনা করেও মানে ওর কাছে মনে হচ্ছে যে ওর কেন এত শান্তি, ও কেন এত সুখী, আমি তো সুখী না। সো ওই জায়গা থেকে ওর ওই ফ্রাস্ট্রেশনটা কাজ করে, এবং ও যা পাইছে আমি কেন পাইলাম না, এই এই জায়গাটা তো আপনি ওদেরকে চেঞ্জ করতে পারবেন না। আপনি তো থেরাপিস্ট না। আমাদের ওভারঅল কাউন্সিলিং দরকার আমাদের। এরা কি এই যে যারা এই ধরনের কথাবার্তা লেখে, এরাই কি বিকৃত মানসিকতার মানুষ? এই যে অবশ্যই। রামিসা, হ্যাঁ, এরাই রামিসার এরাই ঘটনাটা, এরাই এক একজন ধর্ষক। এরাই এক একজন ধর্ষক, যারা বেসিকলি কোনো সুযোগ পেলে মেয়েদেরকে যে কোনো সময়, মেয়ে ছেলে শিশু নারী যাকে পাবে তার সাথে এই ধরনের কাজ করার জন্য তারা একদম পটেনশিয়াল।